হ্যালো, আমি খুব এক্সাইটেড তোমাদের সাথে এতদিন পর আবার ফোর্থ পার্টটা শেয়ার করতে পারছি বলে। আসলে এইসব ব্যাপারগুলো একটু ইমোশনাল ব্যাপার, তো একটু চার্জ আপ না থাকলে পরে, খুব ভালো মুড না হলে পরে তখন মানে মেবি আমি গল্পগুলো বলবো বাট তোমাদের শুনতে ভালো লাগবে না, কারণ আমি সবসময় একটু খুব ট্রান্সপারেন্ট মানুষ আর একটু অনেস্টিতে পছন্দ করি। তো সেই জন্য আমি কোনোদিনই চাই না যে আমি যেই তোমাদের সাথে গল্পগুলো শেয়ার করব আমার জীবনের মুহূর্তগুলো, সেগুলো শুনে তোমরা বোর হও বা তোমাদের মনে হয় যে একঘেয়েমি বাজছে। অ্যাটলিস্ট আমি যাতে ওই ভাইব্রেন্ট এনার্জিটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি, যেরকম আমরা বাড়ির লোকজনের সাথে সামনাসামনি বসে গল্প করি। তো হ্যাঁ, সিনারিটা শুরু হচ্ছে। তোমরা যদি এখন এখান থেকে, আমি তারপর থেকেই শুরু করব, যদি কেউ না দেখে থাকো প্লিজ আমার রানঅ্যাওয়ে ব্রাইডের থার্ড পার্টটা দেখো। মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে, থার্ড পার্ট অবধি আমি বলেছিলাম অনেকদিন আগে, 3-4 মাস হয়ে গেছে আই থিঙ্ক, হ্যাঁ 2-3 মাস তো হয়েই গেছে। তো আমি আজকে ফোর্থ পার্ট থেকে শুরু করলাম। এবার আমি নিজেও থার্ড পার্টটা পুরো দেখলাম যে আমি কত অবধি বলেছিলাম, যাতে নাকি তোমাদের ঠিক ওই মুহূর্তটা থেকে শুরু করতে পারি। তো গল্পটা শুরু হচ্ছে সিনারিও এরকম যে আমি দৌড়াচ্ছি আমার মামা বাড়ি থেকে, দৌড়াচ্ছি আর পেছনে আমার বরের বন্ধু বুবাইদা দৌড়াচ্ছে, আমার বর দৌড়াচ্ছে বাইকে করে, আর ওদের পেছনে আমার বাপের বাড়ির ফুড ব্যাটালিয়ান দৌড়াচ্ছে, যে মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। সবাই দৌড়াচ্ছে। এবার দৌড়াতে দৌড়াতে আমার বরের যেই বেস্ট ফ্রেন্ড ছিল বুবাইদার বাড়ি ওখানেই ছিল বনমালীপুরে। তো সবার ফার্স্টে গিয়েই আমি উঠলাম হচ্ছে বুবাইদাদের বাড়িতে। বুবাইদাও ছিল টুকুনের সাথে। তো বুবাইদা বললো এই আমার বাড়িতে নিয়ে চল, কারণ ওটাই তখন কাছাকাছি বাড়ি ছিল। তো আমরা ওখানটাতে পৌঁছবার পর, আমরা যেই নাকি বুবাইদার বাড়িতে পৌঁছবার পরে একদম ওদের বাড়ি দোতলা ছিল, দোতলাতে উঠে গেলাম। তো তখন তো মানে এদিকে ঘামছি, টেনশন করছি, মানে কি বলবো, কি হতে চলেছে লাইফে, যে কি হয়ে যাচ্ছে, একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি। মানে ভয়, ভালো লাগা, যে নিজের ভালোবাসার মানুষটার কাছে পালিয়ে এসেছি, সেটা একটা দুর্দান্ত একটা ভালো লাগা, প্লাস বাবা মা থেকে একটা সিকিউরড লাইফ থেকে বেরিয়ে এসেছি, কি হবে জানি না, একটা অজানার দিকে প্রথম একটা পা বাড়ালাম। তো খারাপও হতে পারে অনেক সময়, অনেক মানুষের সাথে অনেক কিছু উল্টোপাল্টা জিনিসও হয়, তো কিছুই জানি না, একটা অনিশ্চয়তার মধ্যে পুরো পালিয়ে এসেছি। তো দুরকম মানে মিশ্রিত একটা ফিলিং তখন ভেতরে চলছে, প্লাস বুকের ভেতর প্রচন্ড ধুকপুক করছে, কেননা প্রেস্টিজ ইস্যু অবভিয়াসলি থাকে, যে পুরো পাড়ার লোক জেনে গেছে, সবাই ছিছি করছে যে বাবা মার মুখে চুনকালি দিয়ে পালিয়েছিস হ্যানা তেনা। তো এইসব করে তো সেগুলো সব একসেপ্ট করেই মানে পালাতে হয়েছে, কারণ কোনো কিছু তো অত স্মুথলি হয় না। যে কোনোই তুমি লাইফে ডিসিশন নাও না কেন, মানে তার একটা ইম্প্যাক্ট তো লাইফে পড়ে। যদি আমরা খুব লাকি হই বা খুব ভালো ডিসিশন নিই, ডেফিনেটলি পজিটিভ ইম্প্যাক্ট পড়ে, আর যদি কোনো ভুল ডিসিশন নেই তো তার নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো মেবি ভগবান সহায় ছিল, তো আমার ওপরে অতটাও নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি, কেননা যেই মানুষটার হাত ধরে বেরিয়ে এসেছিলাম তো সেই মানুষটা অতটা খারাপ নয়, এখনো অবধি সংসারটা চলছে। এবং মানে ম্যাক্সিমাম মেয়েরা পালিয়ে গেলে পরে অনেক সময় অনেক খারাপ জিনিসও হয়, তো অ্যাটলিস্ট সেইগুলো কোনো রকম আজে বাজে ভুলভাল জিনিস হয়নি। যাই হোক, সেগুলো বলতে চাই না, তো মানে নেগেটিভ দিকে না যাওয়াই বেটার। তো আমি যখন বুবাইদার বাড়িতে গেলাম, বুবাইদার বাড়িতে ওপরে রয়েছে, বুবাইদার মা ছিল, তো জেঠিমা খুব আপ্যায়ন করে, ও মানে হয় না ছেলের বন্ধুর বউ বাড়িতে এসছে, তো জেঠিমা খুব আদর টাদর করলো, ইয়ে করলো, খুব ভালো মানুষ, খুব ভালোবাসতো। মানে জেঠিমাকে এখন আমার মনে পড়ে, খুব একটা এখন দেখা হয় না, বাট খুব মানে মায়ের পরে খুব একটা বেশ মাতৃসুলভ ভাইব ছিল। তো খুব আদর টাদর করলো, ইয়ে করলো। তারপরে হঠাৎ করে দেখলাম মানে উইদিন 5 থেকে 7 বা ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে নিচের থেকে চিৎকার চেঁচামেচি। ওদের বাড়িতে আমি দোতলায় উঠে গেছি, নিচে দরজা ফরজা সব দেওয়া, আর পাড়া তো মানে টাউনের পাড়া, বুঝতেই পারছো। তো নিচে পুরো একদম প্রচুর লোকজন, আমার বাড়ির লোকজন এসছে, আমাদের হোটেলের কর্মচারীরা সব এসছে, প্লাস পুলিশ সব এসছে, এসে নিচ থেকে ডাকছে, আমার নাম ধরে ডাকছে, মা গৌরী নিচে আয়, এই আমার মেয়েকে আটকে রেখেছে হ্যানা তেনা এসব বলছে। তো আমি তো তখন মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে, মানে আমার না তখন মা বাবা এদেরকে ফেস করার মতন সাহসটা হচ্ছে না। মানে বুঝতেই পারছি 19 বছর বয়সে মানে কিছু বুঝতে পারছি না যে কি তালগোল পাকিয়ে গেছে, কত বড় ডিসিশন নিচ্ছে, কি হচ্ছে, মানে পুরো ব্যাপারটাই ইমোশনাল ফেজে হচ্ছে।
তো বারান্দার থেকে পুলিশ ডাকছে, দরজা খুলুন, মেয়েকে আটকে রেখেছেন, এরম করতে পারেন না। তো তখন ফুবাইদা ওরা বারান্দা থেকে বলেছে, আমার বড় বলেছে না ওকে আমরা কিছু আটকে রাখিনি, ও নিজের থেকেই চলে এসছে। মেয়ে মানে সাবালিকা হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে, তো ওকে কিছু আটকে রাখিনি। তো বলছে আমরা মেয়ের মুখ থেকে শুনতে চাই। আমাদের বাড়ির লোকজন নিজকে চেঁচামেচি করছে, হ্যাঁ মেয়েকে আটকে রেখেছে, জোরজাবস্তি করে ওর মুখ থেকে শোনাও, ওকে বার করুন। তা আমি তো তখন মানে যেতে চাই না, মানে আমি কান্নাকাটি করে করে আঁকড়ে বসে আছি। আমি টুকুনকে বলছি যে না আমি যাবো না, আমি কেন যাবো, আমি কেন বলবো, আমি মায়ের সামনে গিয়ে বলতে পারবো না, তুমি গিয়ে বলো। তখন টুকুন বলছে না আমাকে তাহলে তুলে নিয়ে চলে যাবে, তোমাকেই বলতে হবে। মানে টুকুন যেহেতু আমার থেকে অনেকটাই বড়, তো ও তখন অতটা ম্যাচিউরিটি এসে গেছে, ওর ওই সাহসটা আছে, ও জানতো যে আমি বললে পরেও কিছু হবে না। বাট আমি তো কুতুকুতু করছি ভয়ে, আমি বলছি না আমি বলবো না, সামনে যাব না। তো যাই হোক ফাইনালি গিয়ে সামনে গেলাম। সামনে গিয়ে মানে মায়ের চোখের দিকে আর তাকাতে পারছি না। মা তো দেখছি মানে ওই সিনগুলো সত্যি খুব মানে হৃদয়ে ছুঁয়ে যাওয়া মুহূর্ত। আমি এখন হয়তো এত মানে খুব নর্মালি বলতে পারছি ব্যাপারগুলো, যেহেতু এখন আমার বাবা মার সাথে নর্মাল সম্পর্ক, আমি আরেকজন মানে দুটো সন্তানের মা হয়ে গেছি। তো ডেফিনেটলি আমি এখন সুন্দর করে ব্যক্ত করতে পারছি, মানে ঠিক ভাষায় বোঝাতে পারছি তোমাদের। বাট তখন না মানে তখন আমার ওই একটা অদ্ভুত মানে ওই সিচুয়েশনটা যে কি করে তোমাদেরকে বোঝাবো, যারা এরকম তোমরা বাড়ি থেকে বাবা মার অমতে বিয়ে করেছো তারা ডেফিনেটলি বুঝতে পারো। মানে বাবা মার সাথে যেই একটা যোগসূত্র, সেটা তো মানে তার তো কোনো তুলনা হয় না। সেটা তো একটা মারাত্মক একটা বন্ধন, নারীর বন্ধন, একটা রক্তের বন্ধন, তো তার ডেফিনেটলি কোনো তুলনা হয় না। বাট অ্যাট দ্য সেম টাইম ওই বয়সে ওই যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, একটা ফিজিক্যাল রিকোয়ারমেন্ট মানুষের তৈরি হয়, তো এগুলোকেও তো আমরা ডিনাই করতে পারি না। ভগবান আমাদেরকে এইভাবেই বানিয়েছে। মানে ওই বয়সে একটা অপোজিট মানুষকে তুমি ভালোবাসছো, তাকে জড়িয়ে ধরতে যেই শান্তি, তার সাথে থাকার যেই শান্তি, তার সাথে ভালোবাসা দুটো কথা বলার যেই শান্তি, সেটা আবার তুমি বাবা মার সাথে করতে পারো না। আবার অ্যাট দ্য সেম টাইম বাবা মা আমাদের জন্য যা করে, মানে বাবা মা আমাদের যতটা ভালোভাবে, সেটা তো ডেফিনেটলি আরেকটা মানুষ কোনোদিনও সেরকমভাবে ভাবতে পারে না। তো হ্যাঁ, এই ডিফারেন্সগুলো আছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের জীবনে দুরকম সম্পর্কেরই প্রয়োজন হয়। তো যারা আমরা খুব লাকি, তারা আমরা হ্যাঁ বাবা মার মতে আমরা ভালো লাইফ পার্টনার পাই। আর যাদের একটু স্ট্রাগলফুল এরকম লাইফ থাকে, ড্রামাটিক ব্যাপার স্যাপার হয়ে যায়, তাদের কিছু করা তো নেই। তো যাই হোক, অল পার্টস অফ লাইফ, সবই ডেস্টিনিতে লেখা থাকে, যার যেরকম হবে। ভগবান সবাইকে সব তো একরকম দেয়নি, তো এগুলোর মধ্যে দিয়ে আসতে হয়েছে। তো তখন একটা প্রচন্ড কষ্ট হয়েছিল। মানে আমি আমার মাকে খুব ভালোবাসতাম, বাবুকে খুব ভয় পেতাম, বাট মার সাথে খুব ভালোবাসা ছিল। আর মাও প্রচন্ড ভালোবাসতো, মানে খুব আতুকুতু করে যখন যা চাইতাম। মানে এমন হয়েছে স্কুল কলেজে প্রত্যেক বছরই সরস্বতী পুজোর শাড়ি পরছি আমি। এখনো ইভেন আমার আশেপাশে অনেক মাদের দেখি যারা নাকি নিজের জিনিসপত্র নিয়ে প্রচন্ড পার্টিকুলার। যদি মেয়েকে শাড়ি পরতে দেয় বা নিজের দামি কোনো কসমেটিক ইউজ করতে দিল বা কোনো অ্যাক্সেসরিজ ইউজ করতে দিল, সেটা নষ্ট হয়ে গেলে মারা প্রচণ্ড ইরিটেটেড হয়ে যায়, যা তা বলে ছেলে মেয়েদেরকে গালাগালি করে, যেটা নাকি আমি আমার মায়ের থেকে কোনোদিনও পাইনি। মানে আমার মা ছিল এরকম, আলমারির মধ্যে সবসময় আমার মার তোলা থাকতো নতুন শাড়ি পরতে আমার মা ভীষণ ভালোবাসে, শাড়িই পরে সবসময়, এখনো অবধি শাড়িই পরে। তো মার প্রত্যেকবার সরস্বতী পুজোর সময় আলমারিটা খুলে বলতাম যে মা আমি এই শাড়িটা পরু, মাস্কা এটা পরতে ইচ্ছে করছে এই সরস্বতী পুজোতে। মানে আমার জন্মদিনে আর সরস্বতী পুজোর দিন, এই দুটো দিন আমার শাড়ি পরতে, ছোটোর থেকে গ্যারা বয়স থেকেই আমি খুব শাড়ি পরতে ভালোবাসতাম। মানে একটু গিন্নি ভাবছিল। তো মাকে যতবার বলছি, আমার এখনো মনে আছে, মা কোনোদিনও না করেনি। আমি ওই সময়ে দেখছি, আমার মাসি টাসিদেরও দেখেছি, আমার মারা 4 বোন, মাসি ফাসিরা প্রচন্ড পার্টিকুলার ছিল। মানে খুব একটা মেয়েদেরকে অত নিজেদের ভালো শাড়ি মাড়ি দিতে ফিতে চাইতো না, ওদের জন্য আলাদা কিনে দিত। বাট আমি এটা ওপেনলি বলছি, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু এটা সত্যি। কিন্তু আমি দেখতাম আমার মা আমাকে তো দিতই, ইভেন আমার বাবুর সাইডেও যে আত্মীয় স্বজন যারা নাকি একটু নিডি আমাদের বাড়িতে আসতো, মানে তারাও যদি কখনো বলতো মেয়েরা যে কাকি তোমার এই শাড়িটা নাও, বা কেউ বলতো মাম্মি আমার একটা শাড়ি দাও, তো মা না সবসময় এত উদার মনের, সবসময় সব থেকে ভালো জিনিসগুলোই বার করে হ্যাঁ এটা নিবি, মানে এরম ভাবতো না যে আমার কোনটা বাজে জিনিস যে ঠিক আছে এক্সট্রা একটা দিতে হবে দিয়ে। আমার মা কোনোদিনই এরকম না। তো মা ভাবতো যে চেয়েছে তাকে যাতে সত্যিই দেখতে সুন্দর লাগে, বাট তার যাতে মনের ইচ্ছেটা সঠিকভাবে মানে ওই উচ্ছ্বাসটা প্রকাশিত হয়, ভালো লাগে তার। তো মা সেই বুঝেই জিনিসপত্র বার করে দিত, তাদেরকে শাড়ি পরাতো, এই তুই এইটা পর, এই জুতাটা পর, এইটার সাথে এই গয়নাটা পর। তো এইরম আর কি ছিল। আজকালকার দিনে সত্যি এরম মানুষজন পাওয়া যায় না এত উদার মনের।
তো মা ওই রকম শাড়ি দিচ্ছে, আমার মনে আছে যে হয়তো কখনো বৃষ্টি হয়েছে সরস্বতী পুজোর সময় বা একটু কাদা ফাদা হলো বা কোথাও গেলাম, তো আঁচলের দিকে হয় না, মানে শাড়ি তো আর অত সুন্দর করে তখন ম্যানেজ করতে পারতাম না, তলা দিয়ে হয়তো একটু দাগ ফাগ লেগে টেগে গেল, কখনো হয়তো জুতোর মধ্যে লেগে পাড় এরম ছিঁড়ে গেছে, মাকে এনে বলতাম মা শাড়ি ছিঁড়ে গেছে, এরম করে দিলাম, মা খালি একটাই কথা বলতো, এ রাম সেমরি শাড়িটা ছিঁড়া দিছিস, আমার মা বাঙাল ভাষা বলে এখনো। তো রাম সেরি মানে হচ্ছে গিয়ে বাঙাল ভাষাতে মেয়ে, এই মা সেমরি মতলব ছেমরি, ছেমরি বলতো, কখনো কখনো বলতো সেরি, দেখছিস সেমরি আমার শাড়িটা, ভালো শাড়িটা ছিঁড়া দিলি, ওই খালি আমার মার অতটুকু আক্ষে বলা ডায়লগ থাকতো, তারপরে আর মা ভুলেও যেত, কিছু পাত্তাও দিত না, আমিও পাত্তাও দিতাম না, ধর মা বলেছে এরকম একটা ব্যাপার, শাড়ি বাড়ি ছিঁড়ে ফেলে দিতাম, বেচারি খুব দুঃখও পেতো নাকি জানি না, কখনো কিচ্ছু বলতো না। তো আমার মা ছিল ওরকম, মানে মায়ের সাথে ভালোবাসা ছিল। তো ডেফিনেটলি সেই মা যখন নিচে দাঁড়িয়ে আছে আর আমি ওপর থেকে বলছি আমি যাব না, তো তখন না মানে সূক্ষ্ম একটা কারেন্টের মতো, মানে অদ্ভুত একটা শক লাগলো ভেতরে, যেমন একটা সেকেন্ড আমি অনেকবার মরে গেলাম নাকি, মানে কিরম একটা মনে হলো যেন ওই নারীর যেই টানটা সেটা আমি নিজেই নিজের হাতে কেটে দিয়ে বললাম, মানে ওরম একটা ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছিল যে মাকে যখন বললাম আমি কি করে বোঝাবো, মানে ওটা একটা অদ্ভুত একটা কষ্ট ছিল যে মা নিচের তলায় দাঁড়িয়ে আছে আর আমি ওপর তলা থেকে মানে অ্যানাউন্স করছি যে না আমি যাব না, আমি নিজের ইচ্ছায় এসেছি। মানে আমি জানি যে এই কথাটা বলার পর বাবা মামার সাথে আর সম্পর্ক রাখবে না, ওদের সাথে আর কথা বলতে পারবো না, মানে তখন কিছু ইম্যাজিন করার ঊর্ধ্বে, মানে আমি কিছু ভাবতে পারছি না কি হচ্ছে, জাস্ট এদের এখানে পালিয়ে চলে এসেছি, আমার বর যেরম বলে দিচ্ছে যে লিগালি মুভ করার জন্য, যেহেতু এর আগে অলরেডি আমাকে একবার ওরা ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে গেছিলো, নিয়ে আটকে রেখেছিল, তো তার জন্য সেকেন্ড টাইম আমি আর ওই মানে ভয়টা আমার মধ্যে ঢুকে গেছে যে বাড়িতে নিয়ে গেলে পরে তো আবার ঘরে আটকে রাখবে, আমার খালি ওই একটাই ভয় ছিল। ডেফিনেটলি মা বাবার সাথে ভালোবাসা টান ওটা তো কখনো নষ্ট হয় না, তো বাবুর কথা ভাবছিস, বাবুর মান সম্মান সবার সামনে মানে কি করে বেরোবে, একটা মানে পরিচিত মুখ, এত বড় একটা ব্যবসায়ী, তো এইসব ভেবে টেবে যাই হোক, মানে পুরো কি হয়েছে এখন আমার অত স্মৃতিতে মানে ঠিকঠাক করে মনেও নেই, বাট ওই ছোট ছোট মুহূর্তগুলো খুব মনে আছে, যখন মাকে ওরকম মুখের ওপর না করে দিলাম, তখন মা বললো আজকের থেকে তুই মরে গেছিস বলে, মা সবাইকে নিয়ে টিয়ে যেরকম গালাগালি মারতে মারতে চলে যায় সবাই, হ্যাঁ বাজে মেয়ে এই ওই হ্যান ত্যান মা বাবার মুখে, আশেপাশে আত্মীয় স্বজন আর কি মামি ফামিরা যারা এসেছিল সবাই বকাবকি করতে করতে বকতে বকতে চলে গেল। তারপরে আমাদের ওই রাতটা বারাসাতেই কাটালাম বুবাইদাদের বাড়িতে। তো টুকুন তারপরে দেখলাম হঠাৎ করে ওদের ওই ঠাকুর ঘরের ওখান থেকেই এসে ডুম করে সিঁদুর পরিয়ে দিল, তো মানে কি হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না, টুকুন যেরম বলছে ওরম চলছে। তো ওইখানটাতে থাকার পরে তারপর আমার শ্বশুর শাশুড়ি ওরা ফোনে ফোনে ওদের সাথে যোগাযোগ হচ্ছে, কেননা শ্বশুর বাড়িতে ডাইরেক্ট যেতে পারছি না, শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি তোমাদেরকে বলেছি একদম একটা দেয়ালের ব্যবধান, মানে দেয়ালের এপারে আর ওপারে, তো শ্বশুর বাড়ি যেতে গেলে পর আমার বাপের বাড়ির মানে ওই রাস্তাটা দিয়ে আমি আর ফেস করার মতন আমার তখন শক্তি বা সাহস কোনোটা ছিল না, তো আমি মানে যেতেই ভয় পাচ্ছি, মন খারাপও লাগছে, তো আমি আর ওইদিকে যেতেই পারছি না, মানে বুবাইদাদের বাড়িতেই বসে আছি। তারপর পরের দিন আমাকে টুকুন বোধহয়, হ্যাঁ পরের দিন আমাকে টুকুন ওখান থেকে ট্যাক্সি করে আমাকে ইয়েতে নিয়ে গেল, ওর অফিসে নিয়ে গেল, ওর অফিসের লোকজনরা খুব সেলিব্রেট করেছিল, মিট সুইট যত অফিস কলিগ আছে যত বন্ধু বান্ধব আছে, মানে টুকুনের তখন একটুখানি ইয়াং মানে এমপ্লয়ি, ওর ওপরে যেই সব জাপানিজ সিনিয়ররা ছিল বসরা ছিল, তো সবাই তখন খুব এক্সাইটেড হয়ে ইয়ে হয়ে বলে এই মানে পালিয়ে চলে এসছে হয় না, মানে ফিল্মি কায়দায় বউকে নিয়ে আয় আমরা দেখবো ইয়ে করবো, তো আমাকে টুকুন ট্যাক্সি করে প্রথম দিন দেখা করাতে নিয়ে গেল ওর অফিসে। তো অফিসে নিয়ে যাওয়ার পরে সবাই দেখলাম খুব মানে কয়েকজন ছিল, অঞ্জনাদি বলে একজন ছিল, আরও কয়েকজন ছিল, আমার নামগুলো পুরো মনে নেই, অ্যান্ড আই ডোন্ট নো কে তারা কমফোর্টেবল হবে কিনা তাদের নামগুলো নিতে। তো তারা বাড়ি থেকে যারা টিফিন ফিফিন করে নিয়ে এসে এসে আমাকে, আমার মনে আছে আমি এখনো কনফারেন্স রুমে বসেছিলাম, তো সবাই এসে এই গৌরী নাও তুমি খাও, কি করে পালালে বলো, সবাই মানে গল্প শুনতে উৎসুক, খুব সুন্দর করে গল্প শুনছে, হ্যাঁ প্রসেনজিৎ খুব ভালো ছেলে, এই ওই তোমায় খুব ভালোবাসে, এত কিছু করেছে এই ওই হ্যান ত্যান, নানান সবাই মানে একেবারে ঝোঁক করে ধরে গল্প শুনছে গল্প বলছে, আমিও টুকটুক করে বলছি, বেশ মজাও পাচ্ছি, নতুন নতুন বউ মানে ওই ব্যাপারটা হচ্ছে। তো তখনও কিন্তু আমি মানে পালিয়ে চলে এসেছি, আমাদের তখনও মানে আনুষ্ঠানিকভাবে ইয়েটা হয়নি, মানে যেহেতু ওরম করে পালিয়ে চলে এসেছি, তো এরাও প্রিপেয়ার ছিল না আমার বররা বা আমার শ্বশুরবাড়ির লোকজনরা, তো ডেফিনেটলি একটা হল ভাড়া করা, তখনকার দিনে যেরকম হতো মানে হলগুলো পাওয়া যেত,
আমার অনুষ্ঠানটা হয়েছিল দমদমে 1 নম্বরে একটা বাড়ি ভাড়া নিয়ে হয়েছিল। তো সেগুলো বুক করা প্লাস টাকা পয়সার অ্যারেঞ্জমেন্ট করা টুকটাক। আমি তো বাড়ি থেকে পুরো মানে জামা কাপড় কিছুই নিয়ে আসিনি, গয়নাকাটিও কিছু নিয়ে আসিনি। তো সেগুলো মিনিমাম বেসিক যেগুলো একটা বউয়ের দরকার হয় সেগুলো অ্যারেঞ্জমেন্ট করা। ডেফিনেটলি একটা মধ্যবিত্ত পরিবারে সেগুলো করতে একটু তো সময় লাগে। তো আমি অফিসে বসে যখন ওর অফিস কলিগরা সব গল্প করছে, আর আমার বরের অফিসের যে মেন বস ছিল একজন জাপানিজ, তো মিস্টার তিকুজি মনে আছে আমার, উনি আর ওনার ওয়াইফ দুজনে এসে আমাকে একটা এনভেলাপে মেবি 2000 টাকা না কত এরম একটা এনভেলাপে টাকা দিয়েছিল, আর কতগুলো কুকিজ এরম কিছু দিয়েছিল, কুকিজ কাটলারি সেট, মানে টুকটাক গিফট যেরম লোকে দেয় সেরম দিয়েছিল। তারপর ওখানে সবার সাথে আমরা একসাথে লাঞ্চ ফাঞ্চ করলাম। করার পর আমার বড় আমাকে নিউ মার্কেট নিয়ে গেল, যেহেতু জামা কাপড় কিচ্ছু নিয়ে আসিনি। তো নিউ মার্কেটে তখন না, তোমরা যারা নিউ মার্কেটে যাও হগার্স মার্কেটের ওদিকে ডেফিনেটলি জানো, জিপসি বলে একটা দোকান ছিল ঠিক গ্লোবের অপোজিটে। সেটা এখনো আছে, এখন ওটা রেডিমেড জামা কাপড়ের পিসের দোকান হয়ে গেছে, বাট তখন ওখানটাতে পুরো রেডিমেড মানে সালোয়ার স্যুট খুব ভালো ভালো পাওয়া যেত। তো আমি আমার বরের সাথে গেছি গদগদ হয়ে। টুকুন আমাকে, এখনো আমার মনে আছে, আমার 5টা কিনেছিলাম সালোয়ার স্যুট, একটা হোয়াইট কালারের, একটা ল্যাভেন্ডার, একটা লাইট গ্রিন, একটা পিঙ্ক, আর একটা বোধ হয় একটু ইয়েলিশ এরকম একটা কালার। তো 5টা সালোয়ার স্যুট কিনলাম। তারপরে মেট্রো প্লাজাতে গেলাম। মেট্রো প্লাজা থেকে একটা, আমার হিল আমি বরাবরই পরি, তোমাদেরকে বলেছি আমার বিয়ের আগের থেকেই আমার বাড়িতে প্রচুর হিলের কালেকশন ছিল। ইভেন এখনো আমার বাড়িতে প্রচুর হিলের কালেকশন আছে। আই এম আ হিল লাভার। যেহেতু আমার হাইট খুব কম, মাত্র 5 ফুট, তো সেই জন্য আমার ছোটোর থেকেই কেন জানি না একটু লম্বা লম্বা দেখার খুব ইচ্ছে। তো আমি সবসময় হিল ক্যারি করতে পারি। আর তারপরে তো বর এত লম্বা হয়েছে, তো বিয়ের পর আরো হিল পরার প্রয়োজন হতো, কারণ একটু ইনসিকিউরিটি হতো কি বর এত লম্বা আমি এত শর্ট, তো ডেফিনেটলি একটু হিল পরলে হয়তো একটু মার্চ করতে পারবে, এগুলো তখন অল্প বয়সের যেরকম থাকে। তো যাই হোক, তো খুব সুন্দর একটা হিল কিনেছিলাম। আমার হিলটাও এখন চোখে ভাসছে, সিলভার কালারের একটা ইয়ে দেওয়া 5 ইঞ্চি হিল ছিল। তো হিলটা কিনেছিলাম, আর একটা নর্মাল একটা অল্প মানে শর্ট হিলের একটা স্লিপার কাইন্ড অফ কিনেছিলাম। তো আপাতত এইটুখানি শপিং করে আমি তারপরে আবার বারাসাতে ফেরত এলাম ট্যাক্সি করে। আচ্ছা, এবার আসার পরে ওভার ফোন আমার শ্বশুরমশাই ঠিক করলো যে কতদিন আর বন্ধুর বাড়িতে থাকবো। অলরেডি 2 রাত বুবাইদাদের বাড়ি থাকা হয়ে গেছে। তো তখন আমার বাবা বলল, আমার বাবা মানে শ্বশুরমশাই, তো আমার শ্বশুরমশাইয়ের একজন অফিস কলিগ ছিল লাহিড়ি জেঠু বলে, তো ওনার বাড়ি ছিল ব্যান্ডেল। তো ব্যান্ডেলে ওনার বোধহয় মেয়ে ছিল, ছেলে ছিল কিনা আমার খেয়াল নেই, মানে যাই হোক ওনার ছেলে বা মেয়ে তারা বাইরে থাকতো। আর ওনাদের একটা দোতলা পুরো বাড়ি, প্লাস ওদের বাড়িতে 4-5টা কুকুর ছিল। মানে ও ভদ্রলোক আর ভদ্রমহিলা বেশ বয়স হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে। আমার শ্বশুর মশাইয়ের থেকে একটু সিনিয়র, তো আগে রিটায়ার হয়েছে। তো ওনারা ওই বাড়িটাতে থাকতো। তো আমার শ্বশুর বললো যে তোমরা এখানে থাকলে পরে প্রবলেম হতে পারে, কটা দিন অন্তত গা ঢাকা দিয়ে একটু বারাসাতের থেকে দূরে থাকো, কেননা আমাদের বাড়ি মানে আমার বাবুর একটু, যেহেতু ওই বললাম না একটু পলিটিক্যাল পাওয়ার ছিল তখন, তো অ্যাডমিনিস্ট্রেশন একটুখানি হাতে ছিল। তো ডেফিনেটলি ওরা সবাই তখন একটু ভয় পেলো যে আবার যদি মেয়েকে তুলে নিয়ে চলে যায় মানে ওদের ছেলেদের থেকে। তো আমার শ্বশুর বললো যে তোরা কটা দিন লাহিড়ি জেঠুর ওখানে গিয়ে থাক, ওখানে গিয়ে ইয়ে করায়। তো দ্যাট ওয়াজ মানে একটা ছোট্ট একটা হানিমুন কাইন্ড অফ বলতে পারো। তো যতদিন না পর্যন্ত আমাদের বিয়ের ওই অনুষ্ঠানের জিনিসপত্রগুলো সব ঠিকঠাক হচ্ছিল, আমরা গা ঢাকা দিয়ে ওই বন্ডেলে ব্যান্ডেল চার্চে ওখানে চলে গেলাম, লাহিড়ি জেঠুর বাড়ি। তো আমি না তখন একদমই ডগ লাভার ছিলাম না, মানে আমার খুব ভয় লাগতো, প্লাস একটু অস্বস্তিও লাগতো। তো আমি আর আমার বর যখন ওখানে গেলাম, গিয়েই তো প্রথমে যেহেতু ওদের বাড়িতে মানে 4-5টা কুকুর ছিল, তো অদ্ভুত যেরকম বাড়িতে পেট থাকলে পরে একটা স্মেল আসে। 4-5টা দিন মানে সর্ট অফ হানিমুন বলতে পারো। তো সেটা লাহিড়ি জেঠুর বাড়িতেই ছিলাম। আর জেঠু জেঠিমা দুজনেই খুব আদর আপ্যায়ন করে রেখেছে, রান্না বান্না করে একদম নিজের মতন করে ইয়ে করেছে। আমি আর টুকুন বিকেলবেলা ওই ব্যান্ডেল চার্চে যেতাম ঘুরতে, তারপরে আশেপাশে ওই নদীর ধারে একটুখানি ঘুরতে যেতাম, রিক্সা করে একটু এদিক ওদিক বাজারে ফাজারে ঘুরে বেড়াতাম। তো ওগুলোই আমার তখন ফার্স্ট আর কি টুকুনের সাথে ইন্টারাকশন হচ্ছে। তার আগে যখন অ্যাকচুয়ালি প্রেম করেছি তখন তো সেরমভাবে কোনোদিন কোনো ইন্টারাকশন হয়নি, মানে ওই সুযোগটাই পাইনি। তো তখন আর কি প্রথম আমরা মানে দুজনের সাথে কথা বলছি, জানছি, বাট ওই একটুখানি অস্বস্তি বা একটুখানি যেগুলো আনইজিনেস থাকে সেগুলো আস্তে আস্তে কাটছে। তো এটা করার পরে তখন আমরা ওখানে রয়েছি, আর এদিক থেকে আমার শ্বশুর শাশুড়ি, শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে টিলে মানে আমাদের অনুষ্ঠান করার ওরা সমস্ত তোড়জোড় নিচ্ছে, যে টুকটাক আমার জন্য সামান্য কিছু গয়না টয়না কিনেছে, শাড়ি ফাড়ি কিনেছে, জিনিসপত্র এই ওই। তো এরকম করার পরে ফাইনালি আমাদের একটা অনুষ্ঠান হলো দমদমে একটা বাড়ি ভাড়া করে।
তো সেখানে টুকুনের অফিসের তো পুরো অফিসের ঝেঁটিয়ে এসেছিল, ওরাই বোধহয় সব থেকে বেশি এনজয় করেছে। আর শ্বশুরবাড়ির লোকজনও সবাই এসেছিল, কারণ শ্বশুরবাড়ি থেকে কোনো প্রবলেম ছিল না ডেফিনেটলি। আর আমার বাপের বাড়ি থেকে কেউ আসেনি। টুকুন আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি কাউকে নেমন্তন্ন করতে চাও, কাউকে ডাকতে চাও? তখন আমার খুব কান্না পেয়েছিল। আমি ভেবেছিলাম, আমার তখন মধ্যমগ্রামে আমার ছোটো মাসি থাকতো, তা আমি বললাম কি তাহলে আমার ছোটো মাসিকে বলি, মাসি যদি আসে। তো বোধহয় বলছিলামও ফোন করে একবার মাসিরে, তো অবভিয়াসলি পাত্তা দেয়নি, আসেনি ডেফিনেটলি কেউ, যেহেতু বাবুর ওপরে মানে কেউ কথা বলার কারো কোনো সাহস ছিল না আমার মামা বাড়ির লোকজনের, তো কেউ আসেনি। অনুষ্ঠানের দিন বিয়ে ফিয়ে করে ওখানটাতে ওরাই সব কিছু করেছে, শ্বশুরবাড়ির লোকজনই সব করেছে, বাপের বাড়ি থেকে কেউ উপস্থিত ছিল না। তো প্রথমবার বউ সেজেছিলাম, ডেফিনেটলি তার একটা আলাদা ফিলিং তো ছিলই, বাট অ্যাট দ্য সেম টাইম মনও খুব খারাপ ছিল, যেহেতু মানে কেমন একটু আমি ভেবেছিলাম না, মানে ওই বেশি প্রেমের গল্প পড়তাম তো সারাক্ষণ, সব উপন্যাস পড়তাম, তারপরে সব রোম্যান্টিক যত মানে তখনকার দিনে বেরোতো গল্পের বই টই, ছোটো গল্প, বুদ্ধদেব গুহর খুব ফ্যান ছিলাম। তারপরে শরৎ রচনাবলীও সব শেষ করেছি। তো বুঝতেই পারছো মানে যত প্রেমের আর কি গল্প আছে সেগুলো সব পড়ে পড়ে মাথার মধ্যে সারাক্ষণ ওরকম একটা ফ্যান্টাসাইজ করতাম যে মেবি বাবা মা হঠাৎ করে রিয়েলাইজ করবে আমি যেরকম কষ্ট পাচ্ছি ওরাও কষ্ট পাবে, ওরা দৌড়ে বিয়ের দিন চলে আসবে, আমাকে দেখতে আসবে, তারপর আবার হয়তো সব প্যাচ আপ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি তো আমার ভালোবাসার চোখ দিয়ে সবই ঠিক দেখতে পাচ্ছি, যে আমার বরকে দেখতে ভালো, শ্বশুরবাড়ির লোকজনও সব শিক্ষিত, যথেষ্ট ভালো ফ্যামিলিতে সবাই রয়েছে, মানে তারপরে সবাই আমাকে খুব ভালোভাবে একসেপ্ট করেছে। তো আমি যেহেতু ভালোবাসি, আমার কাছে সবই ভালো লাগছে, সব কিছুই ভালো লাগছে। তো আমি খুব সরলভাবেই ওই বয়সে একটা মেয়ে আর কী বা ভাবতে পারে, তো আমি ভাবছি আমি তো ঠিকই করেছি, মানে খুব একটা ভুল তো করিনি, তাহলে মা বাবু তো একটু আসতেই পারে, ওদের কি কষ্ট হচ্ছে না, আমি কি শুধু মিস করছি? তো এরকম ভাবনা চিন্তা করে যাই হোক রিসেপশনটা হয়েছিল শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে, অফিসের লোকজনকে নিয়ে। তারপরে কলকাতাতে আমরা সংসার করা শুরু করলাম। কলকাতার যেই ফ্ল্যাটটা রয়েছে সেটা তখন টুকুন অলরেডি নিয়েছিল, আর কৃষ্ণনগরের বাড়িটাতে ছিলই। তো এই বাড়িটা যখন রেনোভেশন হচ্ছিল তখন আমরা কৃষ্ণনগরে থাকতাম, কলকাতায় থাকতাম, এরকম করতাম। কৃষ্ণনগরের বাড়ির ট্যুর তো তোমাদেরকে করিয়েইছি ব্লগের মধ্যে, দেখো তোমরা যারা দেখোনি। তো তখন ওখানে কৃষ্ণনগরেই আমি সংসারটা জমিয়ে বেশি করেছিলাম, মানে প্রায় 1 বছর তো চুটিয়ে কৃষ্ণনগরেই ছিলাম। তারপর ওখান থেকে এসে মাঝে মধ্যে কলেজ করতাম, যেহেতু একদম পার্ট 1-এ মানে দেওয়ার আগেই আমি বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে, মানে পার্ট 1 ফার্স্ট ইয়ার পরে সেকেন্ড ইয়ারে উঠবো, পার্ট 1টা জাস্ট কমপ্লিট মানে করবো আর কি, এরকম একটা মুহূর্তে পালিয়েছিলাম। তো তখন ওখানে এসে আমি আবার কলেজ করতাম। আমার বর যখন অফিসে যেত ট্রেনে করে, তখন কৃষ্ণনগর থেকে আমাদের তখন গাড়ি ফাড়ি ছিল না, আমার বর তখন কৃষ্ণনগর থেকে লোকাল ট্রেনে করে আমাকে নিয়ে বেরোতো। মানে যেদিন আমার সবসময় তো কলেজে যেতাম না, সপ্তাহে হয়তো 1 দিন 2 দিন যেতাম, তো টুকুনের সাথেই আসতাম। টুকুন করতো কি, দমদম মেট্রোতে আমাকে নামিয়ে দিত, দমদম মেট্রোতে আমাকে নামিয়ে আমাকে আবার বারাসাতে আসার ট্রেনে তুলে দিত। আমার কলেজ যেহেতু বারাসাত গভর্নমেন্ট কলেজ ছিল, তো ওখানে তুলে দিত, ও আবার মেট্রোতে করে সোজা ওর অফিসে চলে যেত। তো এরমভাবেই চলেছে, কোনো রকমে টেনে টুনে পড়াশোনা করছিলাম, ওই আধা খাচড়া, বিয়ের পর পড়াশোনা যেরকম হয় আর কি। আবার যেহেতু অ্যাট দ্য সেম টাইম পড়াশোনাটা ভালোও বাসতাম, তো ইচ্ছে ছিল যে হ্যাঁ ভালো করে করতে হবে, তো সেগুলো করতাম। করতে করতে তারপরে তো আস্তে আস্তে প্রেগনেন্টই হয়ে গেলাম। তারপরের গল্পগুলো আরও অনেক বড়, পুরো কৃষ্ণনগরে আমি কি করে সংসার করেছি সেটা ডেফিনেটলি আরেকদিন বলবো। আজকের ব্লগে এতটুকুই থাক, কেননা অলরেডি এখন 12:30 বাজে। আমার কালকে লায়ন্স ক্লাবের একটা প্রোগ্রামও আছে, সেটাও আমাকে অ্যাটেন্ড করতে হবে, প্লাস বিকেলবেলা আমার কিজম্বা ক্লাস আছে তো ডান্স স্টুডিওতে, তো ডেফিনেটলি সেগুলোও ম্যানেজ করতে হবে, প্লাস শেফালিও আসবে না। তো তোমরা জানো সব কিছু ম্যানেজ করেই কালকে বাড়ি থেকে বেরোতে হবে, প্রচুর কাজ। প্লাস সকালবেলা তোমরা সবাই জানো যে আমি একটুখানি পুজো আর্চা করি, বেসিক্যালি পুজো আর্চার অত নিয়মকানুন করে আমি যতটা না ঘটা করে করি, তার থেকে অনেক বেশি কনসেন্ট্রেট করি আমি চ্যান্টিংয়ে। তো মন্ত্র উচ্চারণটা, মন্ত্র পাঠটা, ভগবানের নাম নেওয়াটা আমার রোজ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তো ওটা না করলে পরে আমার মনে হয় যে আমি খাবার খাইনি, ওটা আমার মনের খাবার, আমার পাওয়ার। তো আমি সেটা করি, তার জন্য সব কিছু ম্যানেজ করতে একটুখানি টাইম মনে হয় যে আমার আগে দৌড়াচ্ছে, বাট চেষ্টা করি যতটা পারি। মানে সুপার ওমেন তো না যে ম্যাজিক করে সব কিছু করে ফেলবো, ডেফিনেটলি সাধারণ মানুষ তোমাদের মতনই, বাট একটু পজিটিভ ওয়েতে ভাবতে বেশি ভালোবাসি। আমি খুব একটা নেগেটিভ থটসে বিলিভ করি না, কেননা জীবনটা খুব সামান্য, তো যতটা হয় ভালো করে চুটিয়ে বাঁচো। আমি এইসব কথাগুলো বিশ্বাস করো, তোমরা যে সবাই বলো যে আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে তোমাদের সবার খুব ভালো লাগে, তো সেটার জন্য আমি সত্যিই খুব ধন্য। মানে আমি কোনোদিনও জীবনে ভাবিনি যে আমি তোমাদের মতনই একটা সাধারণ ঘরের মেয়ে বা বউ হয়ে মানে আরেকজনকে আমি এরকম উদ্বুদ্ধ করতে পারবো। আমি সবসময় শুধু আপ্রাণ চেষ্টা করেছি
কখনো মানে দুঃখ তো আছেই জীবনে, দুঃখ এসেওছে, ভবিষ্যতেও হয়তো আরও আসবে, তার জন্য আমরা প্রিপেয়ার থাকবো। বাট আমাকে যদি পার্সোনালি কেউ বলে, আমি সেই দুঃখটাকে বেশিক্ষণ ধরে রাখতে পছন্দ করি না। আমার যখনই খুব দুঃখ হয়, খুব মন খারাপ হয়, আমি আমার খুব ক্লোজ বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার থেকে প্রেফার করি আরও বেশি করে আমার চ্যান্টিংয়ের টাইমটা তখন বাড়িয়ে দিই। মানে ওটাই আমার থেরাপি। আমি কোনো থেরাপিস্টের কাছেও যাই না, আমি সাইকিয়াট্রিস্টের ওপর খুব একটা আমার ট্রাস্ট নেই, কারণ আমার সামহাও মনে হয় আমার মনকে বা আমার সিচুয়েশনকে আমার থেকে বেশি আরেকজন মানুষ কি করে বুঝতে পারে, নট পসিবল। সে যতই শিক্ষিত হোক না কেন, যতই তার ডেজিগনেশন থাকুক না কেন, আমার শরীরের ওপরে হয়তো ডাক্তারি একজন বড় ডাক্তার করতে পারে, বাট আমার মনের ওপরে শুধু আমার ক্ষমতা আছে। তাই জন্য মনটাকে নিজের মতো করে শক্ত এবং পজিটিভ করতে একমাত্র আমি ফিল করেছি আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে, যে চ্যান্টিংটা আর মেডিটেশনটা অনেক বেশি হেল্প করে, অনেক বেশি আমাদেরকে কিওর করে। তো আমি সবসময় সেই মেথডটাই মানে অ্যাকসেপ্ট করেছি বা নিজের লাইফের ওপরে সেটা আমি অ্যাপ্লাই করেছি। তো ডেফিনেটলি তোমরাও সেরমভাবেই থেকো। জীবনটা খুব সুন্দর, জীবনটা খুব ছোট্ট, আমাদের সবার খুব ভালোভাবে বাঁচা উচিত। আর ভগবান যেরমভাবে দিয়েছে ততটুকুর মধ্যেই আমাদের হেসে খেলে বাঁচা উচিত। আর ভগবানের নাম নিতে কখনো ভোলা উচিত না। লাভ ইউ, গুড নাইট।